অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। কালজয়ী সৃষ্টি তাঁর, স্রষ্টার নাম নিশ্চয়ই বলে দিতে হবে না। এই অভাগা বাঙালি যার সাহিত্য গান ছাড়া অসম্পূর্ণ, এক এবং অদ্বিতীয় বাঙালি, প্রাণের কবি, মনের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার নতুন বছর এলেই আমরা বাঙালিরা যে দিনটির অপেক্ষা করি সেটা হলো 25শে বৈশাখ। 1268 বঙ্গাব্দে ইংরেজির 1861 সালের 25শে বৈশাখের দিনে বাংলায় ভূমিষ্ঠ হয়েছিলেন সাহিত্যের ভগবান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা শহরের জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন অপরিসীম সাহিত্য প্রতিভা সম্পন্ন এই মহান ব্যক্তি। বিশ্বকবির সাহিত্য গান নিয়ে যতই আলোচনা করি কম পড়ে যাবে, আর এ বিষয়ে বাঙালি যথেষ্ট অবগত বটে। 163 বছর পরেও বাঙালির হৃদয়ের অন্তরে স্বমহিমায় রয়েছেন কবিগুরু, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা যতই তাঁর সম্পর্কে জেনে থাকি, রবি ঠাকুরের সৃষ্টি কিংবা ব্যক্তিগত জীবনের আরও কাহিনী জানার কৌতূহল আমাদের চিরস্থায়ী। তাঁর সম্পর্কে এমনই বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। ভারতের জনগণ মন অধিনায়ক ও জয় হে এবং বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুটি জাতীয় সঙ্গীতই কবিগুরুর লেখা, কিন্তু এছাড়াও আরও এক দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে তার সৃষ্টি জড়িয়ে রয়েছে। এদের অপর এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে রবি ঠাকুরের সৃষ্টির ছোঁয়া রয়েছে। শান্তিনিকেতনের রবি ঠাকুরের শিষ্য আনন্দ সীমারানুকুল, যিনি শ্রীলঙ্কার নাগরিক, রবি ঠাকুরের গীতবিতানের একটি গানের অনুকরণেই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, যা হলো মাতা শ্রীলঙ্কা নমো 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 মাতা সুন্দরী শ্রী বরণী। আমরা প্রায় অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছদ্মনাম আছে, যা হলো যথাক্রমে ভানু সিংহ, আন্নাকালী পাকড়াসি, অকপরচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং শশীচরণ দেব শর্মা। এটা ছাড়াও অনেকগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করতেন, যা অনেকের অজানা। তা হলো নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। 1924 সালের 8 মে কবিগুরু তার 63তম জন্মদিন পালন করেছিলেন চীন দেশে। তার সম্মানার্থে সেই দেশের সরকার তার নাম দিয়েছিল চু চেন তাং। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, এই গানটি রবি ঠাকুর লেখা প্রথম গান। সেটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই গানের নেপথ্যে কি ইতিহাস ছিল সেটা আপনি জানেন কি? একেবারেই অনেকে হয়তো জানেন না রাহুল, তবে 1873 সাল, কবিগুরুর বয়স তখন 11 বছর। কয়েক মাসের জন্য তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন, এবং এর মধ্যে হিমাচল প্রদেশে হিমালয় পাহাড় ঘেরা ডালহৌসি শহরে থাকাকালীন বাবার কাছে তিনি সংস্কৃত, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতেন। ওই সময় অমৃতসরের এক মাস ছিলেন তারা। বাবা ও ছেলে নিয়মিত যেতেন স্বর্ণ মন্দিরে। সেখানকার পাঞ্জাবি ভজন রবি ঠাকুরের মনে দাগ কেটেছিল। এরপরেই তিনি লিখে ফেললেন গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। মাত্র 11 বছর বয়সে রচনা করলেন প্রথম গান। শুধু 11 বছর বয়সে রচনা করলেন প্রথম গান। এটি ছিল পাঞ্জাবি একটি ভজনের অনুবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতিতে লিখেছেন, সে সময় ওই মন্দিরে ভজন সঙ্গীত তার চিন্তা ধারণার উপর বড় ধরনের প্রভাব ফেলেছিলেন। শুধু সাহিত্য সঙ্গীত প্রীতিই নয়, খেলাধুলাতেও সম্মান উৎসাহ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। 1911 সালে ব্রিটিশ দলকে হারিয়ে আইএসএফ এ শিল্ড জিতেছিলেন মোহনবাগান। সেই ঐতিহাসিক জয়ে এত উচ্ছ্বাসিত হয়েছিলেন কবি যে একটা কবিতাই লিখে ফেলেছিলেন তিনি। গোল গোল কবিতাটির 2 লাইন শোনাই আপনাদের। ওরা ব্রিটিশের সাথে খেলিল আজিকে, জেদের খেলা বিকেল বেলা, মাঠে লাখো লোক করে ঠিক ঠিক, ফুটবলই আজ বাঁচার প্রতীক।
কবিতাটি আজও মোহনবাগান দিবসে অনেক জায়গাতেই চালানো হয়। রবি ঠাকুরের এই গান যেন সেদিনের জয়কে অমর করে দিয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুস্তিবিদ্যাও শিখতেন। তাঁর কুস্তি শিক্ষকের নাম ছিল হীরা সিং। ঠাকুর পরিবারে জন্মেছিলেন রবি ঠাকুর। জানেন কি, সেই পরিবারের প্রাথমিক পদবে কিন্তু ঠাকুর ছিল না। প্রথম দিকে কুশারি ছিল ওনাদের বংশগত পদবি। পরে কলকাতায় এসে কুশারি পদবি বদলে নতুন ঠাকুর পদবি গ্রহণ করেন রবি ঠাকুরের পূর্বপুরুষরা। এবার যে প্রসঙ্গে আসতে চলেছি, যার জন্য কবিগুরু এই বিশ্বের কাছে বাংলার এক অনন্য মাত্রা তৈরি করে দিয়েছিলেন, সেকালেই 1913 সালে প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়াবাসী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যা বাঙালির কাছে আজও অত্যন্ত গর্বের বিষয়। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য সাহিত্যে নোবেল জয়ী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এতটা পর্যন্ত সবাই জানে। কিন্তু জানেন কি, তাঁর গীতাঞ্জলির পাণ্ডুলিপি নোবেল কমিটিকে জমা দিতে যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল? অবনীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু উইলিয়াম রথেনস্টাইন 1911 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রথেনস্টাইনের যোগাযোগ বাড়ে। রথেনস্টাইন বারবার কবিকে বিভিন্ন গল্পের কবিতার ইংরেজি পাণ্ডুলিপি চেয়ে পাঠান এবং বহুবার কবিকে লন্ডনে আসতে অনুরোধ করেন। 1912 সালে মে মাসে রবি ঠাকুর ইংল্যান্ড যাওয়ার জন্য মনস্থির করেন। 1912 সালে 15ই জুন বিশ্বকবি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে ডোভার থেকে ট্রেনে চড়েন। সেই অভিযানের সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা এবং বন্ধুসম ত্রিপুরা রাজ পরিবারের সদস্য সোমেন্দ্রদেব বর্মন। পরের দিন কবি খেয়াল করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে সুটকেসে নিয়ে এসেছিলেন সেই সুটকেসটাই নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পর কবিপুত্র রথীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন রবি ঠাকুর তাকে লন্ডন মেট্রো রেলে নিখোঁজ সামরিক অফিসে গিয়ে একবার খোঁজ নেয়ার কথা বলেন। শেষ পর্যন্ত লন্ডন মেট্রো রেলের অফিসে গিয়ে সুটকেসটির খোঁজ মেলে, যার ভেতরে গীতাঞ্জলির পাণ্ডুলিপি অখ্যাত ছিল বলেই জানা যায়। তারপর পাণ্ডুলিপি নিয়ে গিয়ে নোবেল কমিটিতে জমা দেওয়া হয়। বাকিটা তো ইতিহাস। রবি ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার প্রসঙ্গে এত কথা যখন বলা হলো, তখন এটাও জানিয়ে রাখি নোবেল পুরস্কার পেয়ে তিনি কি করেছিলেন। নোবেল পুরস্কারের প্রাপ্ত টাকা দিয়ে তিনি কৃষকদের সুবিধার্থে প্রতিসর কৃষি ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করেছিলেন। বাড়ির পাশাপাশি এলাকার সেতু সাঁকো মেরামত করেছিলেন তিনি এই টাকা দিয়ে, অর্থাৎ মানুষের সেবায় তাঁর পুরস্কারের টাকা উৎসর্গ করে দিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যতই আলোচনা করা হোক, তার কোনো অন্ত হতে পারে না। বহু প্রতিভা সম্পন্ন এক মহান ব্যক্তিত্ব আমাদের প্রিয় রবি ঠাকুর। চরণ ধরিত দিয়োগ আমারে নিওনা সরায়ে, তাঁর চরণ স্পর্শ করার সৌভাগ্য আমাদের হয়নি, তবু মনে মনে তাঁর চরণে শত কোটি প্রণাম। বাঙালির হৃদয়ে অমর তুমি রবীন্দ্রনাথ।